আমরা দিনাজপুরে সাধু ভক্তরা সমবেত হয়েছি এই পুণ্যতিথিটিকে যথাযথ মর্যাদা সহকারে উদযাপন করার লক্ষ্যে। যখন মহারাজ দেহে ছিলেন, দেহে বেলুড় মঠে, তখন আমার মহারাজকে সরাসরি সেবা করার সুযোগ হয়েছিল। আমি মহারাজের একজন সেবক ছিলাম। সুতরাং সেই সময় মহারাজের এই পুণ্য জন্মতিথিতে তাকে নিয়ে আনন্দ করার সুযোগ, সৌভাগ্য আমাদের সকলেরই ঘটেছিল। মহারাজের শেষের দিকে দেখলাম তিথি, নক্ষত্র, বার ইত্যাদি কিছুই খেয়াল করে। উনি বলতেন আমার সব ঠাকুর জন্ম। যেদিনকে ওনার পূর্ণ জন্মতিথি আলোচনা করছি, কালকে কি হবে, হঠাৎ মহারাজ সকালবেলায় ব্রেকফাস্টের টেবিলে বসেছেন তার ঘরে। স্বামীজির ঘরের পাশের ঘরটাই ছিল ওনার ঘর, বেলুড় মঠে। ওই ঘরে উনি থাকতেন। হঠাৎ সেদিন সকালে উঠে বলছে কালকে রাত্রে ঠাকুর এসেছিলেন, এসে বললেন কাল তোর জন্মতিথি, খুব আনন্দ হবে। ঠাকুরই ওকে সংবাদ দিলেন। উনি বলছেন কালকে আমাকে ঠাকুর এসে এই সংবাদ দিলেন যে কাল তোর জন্মতিথি, খুব আনন্দ হবে। আমরা তো আনন্দ করছি মহারাজ আপনাকে নিয়ে। আদমস্থান তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিল, তার উৎসাহ সব থেকে বেশি। তিনি কলকাতার বিভিন্ন মিষ্টির দোকান থেকে বা কেকের দোকান থেকে ভালো ভালো কেক, মিষ্টি সব অর্ডার দিয়ে ফুল, মিষ্টি, ফল সব আনিয়েছেন। হই করে সব সাধুরা, ব্রহ্মচারীরা খাচ্ছে। এটা উনি দেখছেন, খুব আনন্দ করছে। আবার বলছেন আবার কবে হবে? আবার 1 বছর পরে। 1 বছর তো অনেক দিন, আগে হবে না, আগে আর হবে না, 1 বছর পরে আবার হবে। তখন উনি যেমন বাচ্চাকে বোঝালে বুঝে যায়, শান্ত হয়ে যায়, তেমনি শান্ত হয়ে গেল। বেলুড় মঠে যখন আমরা ছিলাম সেই সময় সমস্ত বেলুড় মঠেই এই কথাটা সাধুরা, ভক্তরা আলোচনা করত যে মঠে একজন অন্তত ব্রহ্মজ্ঞানী আছেন। স্বামীজির একটা নাকি ফোরকাস্ট আছে, আমি কোনো রেকর্ড পাইনি, শুনেছি আর কি সাধুদের কাছ থেকে, যে বেলুড় মঠে সবসময় একজন ব্রহ্মজ্ঞানী থাকে। ওই সময়ে হয়তো আরো ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি ছিলেন ডিক্লেয়ার্ড ব্রহ্মজ্ঞানী। সবাই জানতেন উনি ব্রহ্মজ্ঞানী। ওকে স্বামী ব্রহ্মানন্দ স্বয়ং আশীর্বাদ করেছিলেন ওর ব্রহ্মজ্ঞান হবে। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, তিনি স্বামী ব্রহ্মানন্দের পরে আমাদের সংঘের অধ্যক্ষ হয়েছিলেন। তিনি বলেছিলেন সূচি, তোমাকে মহারাজ আশীর্বাদ করেছেন, তোমার ব্রহ্মজ্ঞান হবে। আমিও বলছি আলবাত হবে। দুজন মহাপুরুষের হল মহারাজ এবং স্বামী শিবানন্দজি। আমি শুনেছি স্বামী শারদানন্দজি, বেলুড় মঠের সম্পাদক, প্রথম সম্পাদক, তিনিও বলেছিলেন সূর্যি তোমার ব্রহ্মজ্ঞান হবে। আর স্বামী অখণ্ডানন্দজি, বেলুড় মঠের একজন প্রেসিডেন্ট, ঠাকুরের সন্তান, তিনিও বলেছিলেন সূর্যি, সবারই খুব ভালোবাসার পাত্র ছিলেন সূর্যি মহারাজ। মহারাজ যা বলেছেন ওটি কখনো ব্যর্থ হবে না, তোমার অবশ্যই ব্রহ্মজ্ঞান হবে, হয়তো হয়েও গেছে। তাই এই চারজন মহাপুরুষের, ঠাকুরের সন্তানের মুখ থেকে উচ্চারিত যে ভবিষ্যৎবাণী আমরা শুনলাম বা পর্যালোচনা করছি, এমন মহাপুরুষকে দেখার
তার ঘরে শোয়ারও আমার সৌভাগ্য হয়েছে। আমি তার সেবক ছিলাম, তো তাহলে মহারাজ খাটে শুয়ে থাকতেন আর তার নিচে একটা মাদুর পেতে আমি শুয়ে থাকতাম। মাদুরটা এমন করে পাততাম, মাদুর বা শতরঞ্চি যখন যেটা পাওয়া যেত, আমি একদম ওই খাটের পা থেকে এই খাটের পা অবধি পুরোটা আমার গা লাগিয়ে রাত্রেবেলা শুয়ে থাকতাম। পাছে উনি যদি নামেন কোনোভাবে, তাহলে আমার গায়ে পা পড়বে, তাহলে আমি জেগে যাব। তো এরকম প্রতিদিন শুতাম। একদিন দেখছি আমার ঘুমটা হয়ে গেছে। আসলে ঘুমটা ঠিক হতো না, একটা টেনশন থাকতো, তো ঘুম হতো না। আর তখন উনি 90 অতিক্রান্ত সন্ন্যাসী, কখন কী হয়ে যায়, পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তো বেলুর মঠ আমাকে ছাড়বে না, ধরবে। এই সবসময় খুব টেনশনে থাকতাম এবং সতর্কও থাকতাম। তো একদিন দেখছি আমার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে আমার প্রথম চোখটা গেল বিছানার দিকে, মহারাজের বিছানার দিকে। দেখলাম মহারাজ বিছানাতে নেই। কোথায় গেলেন মহারাজ? ভাবলাম তাহলে হয়তো বাথরুমে গেছে। বাথরুমের দরজাটা খোলাই ছিল, দেখলাম যে বাথরুমে নেই। তাহলে কোথায় গেছে? সবাই ঘর খুঁজে ওই স্বামীজির ঘরের পাশের যে জানালাগুলো আপনারা দেখে থাকবেন হয়তো, খুব লম্বা লম্বা, একদম সিলিং থেকে মেঝে অবধি লম্বা লম্বা জানলা। তো ওই দিকে দেখছি স্বামীজির ঘরের লাগোয়া জানলাতে মহারাজ ওই জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। তো দেখে আমি ভাবছি কি করবো এখন, একটু স্থির হয়ে শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে আমি তো সমাধিবান পুরুষকে দেখে আর সৌভাগ্য লাভ করি না। ভাবলাম কি জানি বাবা, ওদের কখন সমাধি টমাধি হয়ে যায়, ওরকম দাঁড়িয়ে আছেন, হয়তো সমাধিস্থই হয়ে আছে। আস্তে আস্তে গিয়ে মহারাজ তো পিছন ফিরে দাঁড়িয়েছিল, খালি গায়ে, গরমকাল, এই সময়টা তো গরমকাল। ডাকলাম মহারাজ, মহারাজ বলে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। স্থির হয়ে দুই চোখ ওই মাঠের দিকে, মানে তখন এই প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার ছিল একদম সামনে, যেটা এখন শিফট হয়ে গেছে আরেকটু পিছনে, তো ওই দিকে তাকিয়ে আছে। গিয়ে আমি এরকম করে দুই হাতটা দিয়ে ওকে জড়িয়ে ধরলাম, যে পাশে করিডোরে যাক, আমার হাতের মধ্যে পড়ল। ধরলাম, বললাম মহারাজ, কোন শূন্য আকাশ থেকে যেন নেমে আসছে, আমার দিকে এরকম করে তাকালে। কি হয়েছে? আপনি এখানে দাঁড়িয়ে কেন? আপনার শরীর ভালো লাগছে না? ঘুম আসছে না? না, ঘুম আসছে না। কেন? ঠাকুর এসে কতগুলো কথা বলে গেলেন, তো সেই কথাগুলোকে তো লিখে রাখতে হবে, ভুলে যাবে। আমাকে বলে যাবে না, তোকেও বলে যাবে। ঠাকুর বলেছে, এটা ভরত মহাজকে বলতে, ও ওকে বললে কাজ হবে। ভরত মহাজ তখন মঠের ম্যানেজার। সে বলছেন যে এই দুপুরবেলায় এত মানুষ আসে, এই যে ঠাকুর যখন বিশ্রাম করছেন, মা বিশ্রাম করছেন, স্বামীজি বিশ্রাম করছেন, এই সময়ে এত মানুষ এসে এত হট্টগোল করছে না। এটা ভরত মহাজকে আমি বলতে চাই, এইসব বন্ধ করতে হবে। যাই হোক, আমি হাত টাত বুলিয়ে দিয়ে এবার চলুন বিছানাতে শোবে। বিছানায় তো রোজই যায়, আজকে না গেলে কি হয়? না, চলুন বিশ্রাম। বলছে আমার মনটা খুব খারাপ।
মহারাজ বলছেন আমার মনটা খুব খারাপ। কেন মহারাজ মন খারাপ কেন? বলছেন প্রভুর যে খুব শরীর খারাপ। ভগবানের সঙ্গে বীরেশ্বরের গলাতে ক্যান্সার হয়েছে, ওকে রেয়ে দেওয়ার জন্য ঠাকুরপুকুর হাসপাতালে যেতে হয় বোধহয় সপ্তাহে একদিনের, এবং প্রতিদিন শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। বলছেন প্রভুর যে খুব শরীর খারাপ, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলব? খুব বিষাদের সময়, যদি ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলব? এত সাধু বেলুর মঠে আছেন, প্রাচীন সন্ন্যাসীরা আছেন। মা তখন প্রেসিডেন্ট, বয়সে সূর্য মহারাজের থেকে বছর 4 বড় ছিল। আমরা শুনেছি ওখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি রাজি হন। প্রভু মহারাজ প্রেসিডেন্ট হয়েছিল। বলছেন প্রভুর যদি এই যে পারস্পরিক ভালোবাসাটা কিরকম ছিল সেটাই আমরা বুঝতে পারি। এখন তো ভালোবাসার দুনিয়া, আর কিছু আর থাকতে পারে, ভালোবাসাটাই নেই। প্রভুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? সে একদম চোখ কেটে জল আসছিল। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, শ্রী শ্রী মা বলেছেন ভালোবাসাই তো আমাদের সব, ভালোবাসাই তো আমাদের সঙ্গ গড়ে উঠেছে। এই ভালোবাসার জিনিসটা যে কীরকম, ওই 90 অতিক্রান্ত বৃদ্ধ সন্ন্যাসী, তিনি তার এক সন্ন্যাসী ভাইয়ের জন্য তার চোখে জল পড়ছে। বলছেন প্রভুর যদি কিছু হয়ে যায়, মানে যদি চলে যায়, গলায় ক্যান্সার, তাহলে আমি কার সঙ্গে কথা বলব? এই স্মৃতিটা আমার কাছে খুব পরিষ্কার। আর একটা কথা বলে দিই, কারণ তখন বেলুর মঠে সবাই জানত বেলুর মঠে উনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ আছে। একদিন তখন ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বাঙালি অজিতনাথ রায়, এন রায়, তিনি মঠে এসছেন ঠাকুর প্রণাম করতে, মুখেও প্রণাম করতে এসছেন। বলছেন মহারাজ কেমন আছেন? ভারতবর্ষের প্রধান বিচারপতি এসছে, একটা বিরাট ব্যাপার, পাত্তাই দিল। এত বড় একজন মানুষ, ভারতের প্রধান বিচারপতি, মহারাজ কেমন আছেন তাকালেন না, পাত্তাও দিলেন না। এই দৃশ্যটা দেখারও আমার সৌভাগ্য হচ্ছে। আমরা তো মানুষের অবস্থান দেখে, মর্যাদা দেখে তাকে সম্মান করি, পাত্তাই দিলেন না। তখন তিনি ওর পা দুটো জড়িয়ে ধরে বলছেন মহারাজ একটু আশীর্বাদ করুন। উনি বললেন আশীর্বাদ আমি কি করব? আশীর্বাদ ঠাকুর, ঠাকুরকে বলো আশীর্বাদ। এই ছোট দুটো স্মৃতির কথা বললাম। আজকে তার পূর্ণ জন্মতিথি 7ই মে ইংরেজি তারিখ, কিন্তু এমনি তারিখটা হচ্ছে বৈশাখী শুক্লা দশমী, অক্ষয় তৃতীয়ার পরে আর বুদ্ধ পূর্ণিমার আগে ওদের জন্মতিথিটার পরে। আজকে আমাদের এখানে কিছু স্মৃতিচারণ করার সৌভাগ্য হলো। সবাই আপনারা ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। जय श्री गुरु महाराज जी की जय, जय निर्वाणानंद महाराज जी की जय।